আজকের সত্যি ঘটনা হচ্ছে গাজিয়াবাদের লোনি এলাকার অশোক বিহার নামের একটা জায়গা। সেখানে একটা ছোট্ট অফিস। অফিসটা ছিল সেলিম বাস্তিক নামের এক ভদ্রলোকের। 27 ফেব্রুয়ারি 2026 সকালবেলায় 6টার সময় ওই ভদ্রলোকের অফিসে দুই ভাই, জিশান খান, গুলফাম খান, মাথায় হেলমেট পরে ধারালো অস্ত্র নিয়ে চলে এসেছিল। সেলিম খানের উপর চড়াও হয়েছিল। দুই ভাইয়ের সাথে তিনি একা পেরে ওঠেননি। দুই ভাই তাকে বারবার আঘাত করে। ধারালো অস্ত্র দিয়ে তাকে মোট 14 বার আঘাত করা হয়। গলাতে ছিল গভীর ক্ষত। পুরো ব্যাপারটা সেলিম খানের অফিসে লাগানো সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হচ্ছিল। তারপরে দুই ভাই সেখান থেকে চলে যায়। সেলিম খানকে খুব অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হয় কাছাকাছির একটা হসপিটালে। পরে তাকে রেফার করা হয় দিল্লির সাকেতের একটা বড় হসপিটালে। সেখানে 1 মাস তার ট্রিটমেন্ট চলেছিল। তিনি মৃত্যু মুখ থেকে বেরিয়ে এসেছিলেন। 25 মার্চ তার ছুটি হয়েছিল। তিনি আবার ফিরে এসেছিলেন নিজের বাড়িতে, নিজের আবার পুরনো জীবনে। অন্যদিকে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী এই ব্যাপারটার উপর মনোযোগ দিয়েছিলেন। তিনি পুলিশ ডিপার্টমেন্টকে অর্ডার দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব যে দুজন যুবক এসে ওই ভদ্রলোকের ওপর চড়াও হয়েছিল বা তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল তাদেরকে অ্যারেস্ট করা হোক, দরকার হয় তাদের এনকাউন্টার করা হোক। হয়েছিল তাই। কয়েকদিনের মধ্যেই পুলিশ দুই ভাইকে এনকাউন্টার করেছিল, তারা মারা গেছিল। এবার বলি সেলিম বাস্তিকের সাথে সেই দুই যুবকের কিসের শত্রুতা। সেলিম বাস্তিক আসলে একসময় তার নাম ছিল সেলিম আহমদ। তিনি একটা মসজিদে ইমামের কাজ করতেন, নামাজ পড়ানোর কাজ করতেন। 2025 সালের ডিসেম্বর মাসে তিনি একবার 26 বছর পর নিজের গ্রামে গেছিলেন। এবার বলবো তিনি 26 বছর পর কেন গেছিলেন। ইতিমধ্যেই কিন্তু 26 বছর আগে তার ভাই সবাইকে বলেছিল যে হার্ট অ্যাটাকে তার দাদা সেলিম খান মারা গেছে। লোকজনও সেটাই বিশ্বাস করছিল যে সত্যি সত্যি সেলিম খান মারা গেছে। কিন্তু যখন পৈতৃক সম্পত্তি বিক্রি করার জন্য তিনি গিয়ে পৌঁছেছিলেন নিজের পুরনো গ্রামে, খুব বেশিক্ষণ তিনি ছিলেন না, কিন্তু খুব দরকারি ছিল যাওয়াটা, সেই জন্য তিনি গেছিলেন। তবে তখন কিছু লোকজনের নজর পড়ে তার উপরে। পুরনো একটা পুলিশ কেসে তার নাম ছিল। তিনি আজীবন কারাদণ্ডে দণ্ডিত একজন আসামি ছিলেন। তিনি পেরোলে কিছুদিনের জন্য বাইরে বেরিয়ে এসেছিলেন, কিন্তু আর ফিরে জেলে যাননি। তখন থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছেন, আর সবাই এটাই জানতো যে সেলিম খান মারা গেছে। এবার একজন ভদ্রলোক সেলিম খানের ব্যাপারে গিয়ে পুলিশ স্টেশনে জানিয়েছিলেন। পুলিশ কিন্তু ভেতরে ভেতরে কাউকে কিচ্ছু না জানিয়ে তার ব্যাপারে তদন্ত করছিল। শেষ পর্যন্ত তিনি যখন অসুস্থ হয়ে হসপিটালে ছিলেন, তারপরে হসপিটাল থেকে বাইরে এসেছিলেন, ততদিনে পুলিশের কিন্তু তদন্ত তাকে নিয়ে শেষ হয়েছিল। পুলিশ তাকে সুস্থ হওয়ার পর অ্যারেস্ট করে, তাকে নিয়ে যাওয়া হয় তিহাড় জেলে। তার বিভিন্ন জিজ্ঞাসাবাদে তিনি সবটাই মেনে নিয়েছিলেন। এবার বলবো যে এই যে সেলিম বাস্তিক একজন হিরো, সারা দেশ তাকে সাপোর্ট করে, হিরোর চোখে দেখে। কিন্তু হ্যাঁ, তিনি মুসলিম ধর্মের যে কুরীতিগুলো আছে সেগুলো ওপেনলি সব জায়গায় বলেন। যে ব্যাপারটা কিছু যে কট্টর মুসলিমপন্থী লোকজনেরা আছে তাদের পছন্দ নয়। তিনি পয়গম্বর মুহাম্মদের নামেও অনেক সময় অনেক রকম খারাপ কথা, নোংরা কথা বলেছেন, যেগুলো অনেকে সাপোর্ট করেছে, অনেকে বিরোধিতা করেছে।
সেই জন্যই কিন্তু দুজন মুসলিম যুবক তাকে মেরে ফেলবে বলে তার উপর অ্যাটাকও করেছিল। কিন্তু পরবর্তীকালে আগেই বলেছি, জানা যায় যে তিনি আজীবন কারাদণ্ডে দণ্ডিত একজন আসামি। এবার বলি সেই অপরাধটা তার কি ছিল। 95 সালে তিনি দিল্লির দরিয়াগঞ্জ এলাকায় রামযশ নামের একটা স্কুলের টিচার ছিলেন, মার্শাল আর্টের টিচার ছিলেন। 13 বছরের একটা ছেলে যার নাম ছিল সন্দীপ বনসল, হঠাৎ করে সেই স্কুলের 2 ক্লাসের সেই ছাত্র নিখোঁজ হয়ে যায়। স্কুলে যাওয়ার পরে সে আর বাড়ি ফিরে আসেনি। তার বাবা মা চিন্তায় পড়ে, তারা গিয়ে পুলিশ স্টেশনে রিপোর্ট লিখিয়েছিল। অন্যদিকে একজন প্রতিবেশী বলে, তোমার ছেলেকে আমি লম্বা চেহারার একজন টিচার, ওই স্কুলের টিচার যার সাথে রিকশায় করে যেতে দেখেছিলাম। তারপরে বোঝা যায় ওই যে টিচারটা সেটা আসলে ওই টিচার সেলিম খান। আগে কিন্তু তার নাম ছিল সেলিম খান। ইতিমধ্যেই কিন্তু একটা কল এসেছিল কিডন্যাপারের, যে বাচ্চাকে যদি সুরক্ষিত ফেরত চান তাহলে 30,000 টাকার ব্যবস্থা করুন। সেই 13 বছরের ছেলেটার বাবা সীতারাম বনসল, তিনি ছিলেন একজন সিমেন্ট ব্যবসায়ী। তিনি 30,000 টাকা জোগাড় করে ফেলেছিলেন, তবে কিডন্যাপারদের আর কোনো ফোন আসেনি। অন্যদিকে পুলিশকে জানিয়ে ফেলা হয়েছিল, পুলিশ তদন্ত শুরু করেছিল। 1995 সাল, প্রায় 30 বছর 31 বছর আগেকার একটা ঘটনা। সেই সময় কিন্তু এইভাবে হাতে হাতে মোবাইল ছিল না, তখন সবাই টেলিফোন বুথ থেকে ফোন কল করত। বাজারের সেই রকম একটা বুথে গিয়ে জানা যায় যে হ্যাঁ, সত্যি সত্যি তার বুথ থেকেই ওই শিক্ষক, মার্শাল আর্টের শিক্ষক যার নাম সেলিম খান, সে ফোন করেছিল। নাম্বারটাও বের করা হয় সময় দেখে। সত্যি সত্যি ওই বুথ থেকে সে ছেলের বাবাকে কল করেছিল। এই সমস্ত প্রমাণ পাওয়ার পরে সেলিম খানকে অ্যারেস্ট করেছিল পুলিশ। কড়াভাবে জিজ্ঞাসাবাদের পর সেলিম খান মেনে নিয়েছিল যে ফোনটা সেই করেছিল, তবে ফোন করার আগেই সে ওই ছোট বাচ্চাটাকে ভয়ে শেষ করে ফেলেছে। করার পরে সেখানকার একটা নির্জন জায়গায় নালা রয়েছে, সেখানে বাচ্চাটাকে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ সেলিম খানের সাথে সেই নালার কাছে যায়। বাচ্চাটার দেহ, বাচ্চাটার হাতে পরা ঘড়ি, জামা প্যান্ট, স্কুল ব্যাগ, এই সমস্ত দেখে চিনতে পারা যায় যে ওটাই সন্দীপ বনসল। সেলিম খান আর সেলিম খানের আরো একজন বন্ধু, দুজন সেই সময় অ্যারেস্ট হয়েছিল এই ব্যাপারটার জন্য। মাত্র 30,000 টাকার জন্য একটা ছোট্ট বাচ্চাকে একটা শিক্ষক নিজের স্টুডেন্টকে মেরে ফেলেছিল। এই অপরাধের জন্য সেলিম খানকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 95 সাল থেকে 2000 পর্যন্ত সে জেলেই ছিল। 2000 সালে সে পেরোলে বাইরে বেরিয়েছিল। কিছুদিন পরে তার জেলে গিয়ে আবার আত্মসমর্পণ করার কথা ছিল, কিন্তু সেই যে জেল থেকে তিনি বেরিয়েছিলেন, তিনি আর জেলে ফেরেননি। ইতিমধ্যেই পুলিশ কয়েকবার তার বাড়িতে গেছিল তাকে খুঁজতে, তবে বাড়ি থেকে তাকে জানানো হয় যে হার্ট অ্যাটাকে তাদের বাড়ির ছেলে সেলিম খান মারা গেছে। 2-4 বার যাওয়ার পরে পুলিশও যাওয়া বন্ধ করে দেয়। সবাই বুঝে ফেলে যে সত্যি সত্যি, গ্রামের লোকরাও এটাই জানতো যে সেলিম মারা গেছে। অন্যদিকে সেলিম আত্মগোপন করে লুকিয়ে বেড়াচ্ছিল, কখনো ইউপি, কখনো রাজস্থান, কখনো পাঞ্জাব, কখনো হরিয়ানা, বিভিন্ন শহরে গিয়ে গিয়ে থাকছিল। 10 বছর পরে হরিয়ানার কারনালে গিয়ে থাকতে শুরু করে। সেখানে সে লোহার আলমারি তৈরির কাজ করতে শুরু করে। তারপরে সে গাজিয়াবাদের লোনি এলাকায় থাকতে শুরু করে, সেখানে সে লেডিজ টেলারের কাজ করত। এক সময় সে একটা মসজিদের ইমামের কাজ করত। তারপরে সে ইউটিউবে একটা চ্যানেল খোলে। এই পর্যন্ত সে কখনো সেলিম খান, কখনো সেলিম আহমদ এই নাম ব্যবহার করছিল।
পরে সে গাজিয়াবাদের লোনি এলাকাতে এসে থাকতে শুরু করে। সেই সময় সে একটা ইউটিউব চ্যানেলও খোলে। সেই চ্যানেলে সে বিভিন্ন রকম, আগেই বলেছি, মুসলিম ধর্মের যে কুপ্রথা কুরীতিগুলো আছে সেইগুলো সমাজের সামনে, লোকজনের সামনে তুলে ধরতে শুরু করে। ধীরে ধীরে তার ফলোয়ার বাড়তে শুরু করে। বিভিন্ন টিভি চ্যানেল তাকে ডেকে নিয়ে শোয়ে বসায়, সঙ্গে অন্যান্য ইমামদেরকে বসানো হয়। অনেক রকম টক শো হয়, যাতে তর্ক হয়। কেউ মুসলিম ধর্মের বিরোধী, কেউ মুসলিম ধর্মের সাপোর্টার। এইভাবে ধীরে ধীরে সেলিম খান নিজের নাম করছিল, লোকজন তাকে চিনতে পারছিল। এখন সেলিম খান হয়ে গেছে একজন ফেমাস ব্যক্তিত্ব। এক্স মুসলিম সেলিম বলতেই সবাই তাকে চেনে। যখন তার জীবনে প্রসিদ্ধির টাইম আসছিল, উন্নতি করার সময় আসছিল, ঠিক সেই সময় সেই 31 বছর আগে করা পাপটা সামনে এসে দাঁড়ায়। তাকে কিন্তু আবারও জেলে যেতে হয়েছে। বাকি জীবনটা তার সেখানেই কাটবে। তবে 26 বছর সে বেশ ভালোভাবে পালিয়ে পালিয়ে এদিক ওদিক ঘুরে কাটিয়ে ফেলেছে। সেই বাচ্চাটার বাবা, তিনি কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে জানিয়েছিলেন যে সব সময় যার খবর তিনি দেখছেন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে যাকে তিনি দেখছেন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি যাকে দেখছেন, সেই লম্বা একটা মানুষ যার নাম সেলিম বাস্তিক। তার মনে হচ্ছে 31 বছর আগে তার ছোট্ট বাচ্চাকে যে মেরে ফেলেছিল, এই সেলিম বাস্তিক সেই পুরনো সেলিম খান, মার্শাল আর্ট টিচার। এখন সেলিম খান জেলেই রয়েছে। ঘটনাটা শোনার পর কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।